Twisted Eagles। নমস্কার বন্ধুরা, টুইস্টেড ইকোজের ভৌতিক ও রোমাঞ্চকর গল্প ও ঘটনা বলার এই আসরে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, এর আগের এপিসোডে তোমরা শুনেছ এই অভিশপ্ত পিয়ানো গল্পটির প্রথম ও ভয়াবহ একটি পর্ব, আর আজ তোমাদের বলবো এই অভিশপ্ত পিয়ানো গল্পটির ভয়াবহ দ্বিতীয় বা শেষ পর্ব। বন্ধুরা, কোনোদিনও তোমাদের কাছে কিছু বলি না, কিন্তু আজ তোমাদের কাছে খুবই আন্তরিকভাবে একটা অনুরোধ করছি যে প্লিজ 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 বন্ধুরা, তোমরা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও গো। তাহলে আমরাও আমাদের এই নতুন চ্যানেলটাকে নিয়ে একটু এগিয়ে চলার উৎসাহ পাবো। আর প্রতি শনিবার রাত ঠিক 9টার সময় যখনই নতুন নতুন ভৌতিক ও রোমাঞ্চকর গল্প ও ঘটনার ডালি সাজিয়ে নিয়ে তোমাদের কাছে চলে আসব, তখনই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে, যদি এই চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করা থাকে। তো তাহলে আজ শুরু করি বন্ধুরা, শোনো তাহলে। এরপর রাত ঘনিয়ে এলো, বাড়ির পরিবেশ যেন আরও অদ্ভুত এক চাপা অন্ধকার নেমে এলো সেই বাড়ির চারিদিকে। পিয়ানোর ঘরে একটি টেবিলের ওপর ক্যামেরা বসানো হলো। অর্ঘ্য আর অনিরুদ্ধ দুজনেই সে খোলা চাতে অপেক্ষায় রইলেন কি হয় সেটা দেখবার জন্যে বা শোনার জন্যে। রাত প্রায় 12টা। হঠাৎ পিয়ানো থেকে মৃদু সুর বাজতে আরম্ভ করলো। প্রথমে মনে হলো হয়তো বাতাসে কোনো খেলা এটা, কিন্তু সুরটা ক্রমশ গাঢ় হতে থাকলো। অর্ঘ্য অনিরুদ্ধ আস্তে আস্তে তখন সেই খোলা চাঁদ থেকে এসে সেই উত্তরের ঘরের দরজাটা আস্তে আস্তে খুললেন। পিয়ানোর ঘরে ঢুকে অনিরুদ্ধ তার ক্যামেরা চালু করলেন, আর তখন তারা দেখলেন যে সেই গভীর রাতের মিষ্টি পিয়ানোর সুরের সাথে সাথে ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। আর হঠাৎ তারা সেই ক্যামেরার লেন্সে দেখতে পেলেন পিয়ানোর ঢাকনা চোখের ওপর খুলে গেল এবং এক ধরনের ঠান্ডা বাতাস সেই পিয়ানো থেকে বেরোনো সুরের সাথে সাথে সারা ঘরে ছড়িয়ে পড়তে লাগলো। আর সেই মুহূর্তে ক্যামেরার লেন্সে তারা একটি আবছা ছায়ামূর্তি দেখলেন। অর্ঘ্য অনিরুদ্ধ চোখ বড় বড় করে দেখতে লাগলেন যে একটি মেয়ের অবয়ব, যার হাত দুটিতে পিয়ানো বাজানোর ভঙ্গি, এবং সেই ভঙ্গিতে সে পিয়ানোর ওপর তার হাতের আঙুলগুলো যেন খেলে বেড়াচ্ছে। আর সেই অভিশপ্ত পিয়ানোর থেকে একটি মিষ্টি আওয়াজ বের হয়ে সারা ঘরের মধ্যে বাতাসের সাথে খেলে বেড়াচ্ছে। সেটা দেখে অনিরুদ্ধ ফিসফিস করে অর্ঘ্যকে বললেন, এটা খুব স্বাভাবিক অবস্থা না, এই ঘটনা চোখে না দেখলে কারোর পক্ষে বিশ্বাস করা সম্ভব না। এটা যে ঘটতে পারে এবং এটা যে হতে পারে এবং কি করে হতে পারে এ নিয়ে সত্যি কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব না। এই ব্যাপারে আরও নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছতে গেলে আরও তথ্য জোগাড় করে আমাদের আরও ঘটনার গভীরে যেতে হবে। অনিরুদ্ধ অর্ঘ্যকে বললেন যে আমার মনে হয় এ ব্যাপারে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিস্টের সাথে কথা বলা দরকার এবং কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিস্টকে এ ব্যাপারে ডাকা দরকার, যিনি এ ব্যাপারে আমাদের সঠিক সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করবেন। এই কথা শুনে অর্ঘ্য একদম অবাক হয়ে গিয়ে অনিরুদ্ধর দিকে তাকালেন ও বললেন, প্যারানর্মাল অ্যাক্টিভিস্টকে ডাকা হবে? তার উত্তরে অনিরুদ্ধ ধীরে ধীরে বললেন, হ্যাঁ ঠিকই শুনেছেন। অনিরুদ্ধ আরও বললেন, অর্জুন চৌধুরী, তিনি একজন পেশাদার প্ল্যানচেট মিডিয়াম এবং প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট। তার বিশেষত্ব হলো যে তিনি শুধু অতিপ্রাকৃতিক শক্তির অস্তিত্বের সাথে সম্পর্কিত সমস্যাগুলি যে শুধু সমাধান করেন, শুধু তাই না, বরং সেই বিষয়ে অতীত এবং ভবিষ্যতের ঘটনা নিয়েও বিস্তারিত তিনি জানতে পারেন এবং সকলকে জানাতে পারেন। আর তার কাজের ধরন অনেকটা ভিন্ন, কোনো সাধারণ প্যারানর্মাল তদন্তকারীদের মতো নয় তার কাজ। অর্ঘ্য বললেন, তবে তিনি কি বিশেষ কিছু করতে পারেন যা আমরা পাচ্ছি না? অনিরুদ্ধ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি যে সে আমাদের সাহায্য করতে পারবে এবং এই অদ্ভুত পিয়ানোর সঙ্গে সম্পর্কিত গভীরতা এবং রহস্য উদ্ঘাটন সে করতে পারবে। এই প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট অর্জুন চৌধুরী, আর এ বিষয়ে আমি নিশ্চিত যে সে এগুলো করতে পারবেই। যদি সে এই ঘটনার সাথে যুক্ত হয়, আমরা তখন অনেক তথ্য পাবো যা আমাদের কাছে অজানাই হয়ে আছে। অর্ঘ্য ভাবলেন কিছুক্ষণ,
তারপর বললেন, ঠিক আছে, আমি তাকে ফোন করব। কিন্তু আপনি যে বললেন, সে কি আমাদের সত্যি সাহায্য করবে, নাকি আরও কিছু ভয়ঙ্কর ঘটনা হতে পারে এই অভিশপ্ত পিয়ানো থেকে? এর উত্তরে অনিরুদ্ধ কণ্ঠ নিচু করে বললেন, এটা ঠিক যে সে অনেক ব্যাপারে সাহায্য করতে পারে, তবে যে পথে আমরা চলেছি তেমন কোনো সাধারণ পথে সে নয়। অর্জুনের পথ ভিন্ন। অর্জুনের সাহায্য নিতে গেলে আমাদের আরও সতর্ক থাকতে হবে। এমন অনেক কিছু হতে পারে যা আমরা প্রত্যাশাই করিনি। এ কথার অর্ঘ্য কোনো উত্তর না দিয়ে ফোন হাতে তুলে নিলেন ও তিনি প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট অর্জুন চৌধুরীর নাম্বারটি ডায়াল করে অপেক্ষা করতে লাগলেন। এর কিছুক্ষণ পরে ফোনে একটি কণ্ঠ ভেসে উঠল। সেই কণ্ঠ শুনে অর্ঘ্য গভীরভাবে বললেন, হ্যালো, আমি অর্ঘ্য মিত্র। আপনি কি অর্জুন চৌধুরী? ফোনের অপর প্রান্ত থেকে উত্তর এলো, হ্যাঁ, আমি অর্জুন। কি ব্যাপার? কি সাহায্য করতে পারি আমি আপনাকে? তার কণ্ঠের মধ্যে এমন এক ধরনের দৃঢ়তা ছিল যেন তাকে যা বলা হবে তা তিনি সহজেই মোকাবিলা করতে পারবেন। অর্ঘ্য বললেন, আমরা একটা পুরনো বাড়িতে আছি এই মুহূর্তে। এই বাড়িটা আমি রিসেন্ট কিনেছি। এখানে অদ্ভুত এক পিয়ানো রয়েছে যার সঙ্গে বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটছে। আমাদের একজন প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট হিসেবে আপনার সাহায্য এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। অর্জুন কিছুক্ষণ নীরব থেকে বললেন, ঠিক আছে, আমি একবার আসছি আপনাদের ওখানে। তবে মনে রাখবেন, এই ধরনের ঘটনা কখনোই সহজ নয়। অতিপ্রাকৃতিক শক্তির মধ্যে যে গভীরতা আছে তা কখনো কখনো মানুষের জন্যে ভীষণভাবে বিপজ্জনক হতে পারে। অর্ঘ্য কোনো কথা না বলে সম্মত হলেন। এর মিনিট ৪৫ পর অর্জুন তাদের বাড়িতে নিজের গাড়ি নিয়ে পৌঁছে গেলেন। তার হাতে ছিল একটি ছোট ব্যাগ, যে ব্যাগের মধ্যে তার প্যারানর্মাল যন্ত্রপাতিগুলো রাখার জন্য মনে হয় বিশেষভাবে সেই ব্যাগটি তার তৈরি। তিনি অর্ঘ্য এবং অনিরুদ্ধর কাছে আসতেই বললেন, আমি শুনেছি যে এই পিয়ানো সম্পর্কে প্রচুর ভয়ঙ্কর সব ঘটনা ঘটেছে এবং প্রচুর ভয়ঙ্কর তথ্য আছে এই পিয়ানোকে ঘিরে। এরপর অর্ঘ্য এবং অনিরুদ্ধ তাকে দোতলার উত্তরের এই পিয়ানোর ঘরের মধ্যে নিয়ে গেলেন, যেখানে পিয়ানোটি রাখা ছিল। অর্জুন তার ব্যাগ খুলে কিছু যন্ত্রপাতি বের করলেন, যা দেখেই অর্ঘ্য বুঝলেন সেগুলি সত্যি একটি পেশাদার প্যারানর্মাল অ্যাক্টিভিস্টের কাছেই থাকে এবং অর্জুন সে অর্থে সত্যি একজন পেশাদার প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট। অর্ঘ্য অর্জুনকে জিজ্ঞেস করলেন যে, এটা কি আপনি সত্যি বিশ্বাস করেন যে এই পিয়ানোর মধ্যে কিছু আছে? অর্ঘ্যের এই কথার উত্তরে অর্জুন সে পিয়ানোর ঘরের মধ্যে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বললেন, আমি যে শুধু বিশ্বাসই করি শুধু তাই না, আমি নিশ্চিত যে এর মধ্যে সত্যি এমন ভয়ানক কিছু আছে যা আমাদের কাছে সত্যি অজানা। আমি যখন সঠিকভাবে সেটা জানবো তখন আপনাদের সকলকে জানাবো, আর সেই কাজটা তো আমি করতেই এখানে এসেছি। এরপর অর্জুন পিয়ানোর কাছাকাছি গিয়ে এক এক করে তার যন্ত্রপাতিগুলো বার করতে শুরু করলো। একটু সময় পরে তিনি মৃদুস্বরে বললেন, এই পিয়ানোতে যদি সত্যি কোনো অতিপ্রাকৃতিক শক্তি থাকে তাহলে এখন একটি প্রকাশ পাবে। এবারে কি ঘটবে আর অর্জুন এই রহস্যের সমাধান কি করে করবেন সেটা জানতে অর্ঘ্য এবং অনিরুদ্ধ দুজনেই রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে থাকলেন। অর্জুন চৌধুরী পিয়ানোটির সামনে গিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছিলেন। তার হাতে ছিল কালো গ্লাভস পরা, হাত তার চোখের মধ্যে ছিল এক ধরনের দৃঢ়তা। সেটা বেশ সময় ধরে অর্ঘ্য এবং অনিরুদ্ধ দুজনেই দেখছিলেন এবং সেইটা দেখতে দেখতে তাদের মধ্যে একটি নিরাপত্তার সৃষ্টি হচ্ছিল। তার চোখের সেই দৃঢ়তা দেখে, মানে অর্জুন চৌধুরীর চোখের দৃঢ়তা তাদের নিরাপত্তা দিচ্ছিল। তিনি তার সঙ্গে করে আনা সে যন্ত্রপাতিগুলো এক এক করে তিনি বসাতে আরম্ভ করলেন। অর্ঘ্য এবং অনিরুদ্ধ তার প্রতিটি পদক্ষেপ খুব কাছ থেকে লক্ষ্য করে দেখছিলেন। অর্জুন তখন ধীরে ধীরে নীরবতা বজায় রেখে পিয়ানোটির কাছে এগিয়ে গেলেন। তিনি পিয়ানোটির দিকে হাত বাড়াতে যাবেন তখনই তিনি শীতলভাবে অর্ঘ্য এবং অনিরুদ্ধকে বললেন, যাই ঘটে যাক, আপনারা কিন্তু যতই সাহসী হন, আমার কাজ চলাকালীন আমাকে কোনোভাবেই আপনারা স্পর্শ করবেন না। যতক্ষণ না আমি আমার স্বাভাবিক অবস্থায় ফিরে আসি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাকে স্পর্শ করবেন না। সে আমার সাথে যাই ঘটে যাক না কেন, আপনারা সেটা দূরত্ব বজিয়ে রেখে দেখবেন। পিয়ানোর ওই অভিশপ্ত শক্তির সামনে আমি একাই যেতে চাই। আপনারা দুজনে যেখানে আছেন সেখানেই চুপ করে দাঁড়িয়ে থাকবেন। অর্জুনের এই কথা শুনে অর্ঘ্য এবং অনিরুদ্ধ দুজনেই টান টান হয়ে দাঁড়িয়ে রইলেন।
অর্ঘ্য এবং অনিরুদ্ধ দুজনের মধ্যেই এক অদ্ভুত চাপ সৃষ্টি হয়েছিল এবং অর্ঘ্য ও অনিরুদ্ধ বুঝতে পারছিলেন যে সাংঘাতিক কিছু ঘটতে চলেছে। তখন অর্জুন হাত বাড়িয়ে এরপর পিয়ানোর স্ট্রিংটি স্পর্শ করলেন, আর স্ট্রিংটি স্পর্শ করতেই মুহূর্তের মধ্যেই তার শরীর একদম থমকে গেল। তার চোখের পাতা দুটি কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল এবং এর কিছুক্ষণ পরেই আচমকাই তিনি চোখ খুললেন ও দেখা গেল যে তার চোখের সাদা অংশটি পুরোপুরি সাদা হয়ে গেছে। চোখের কালো মণির অংশ একেবারে বিলীন হয়ে গেল, আর তার চোখ দুটি তখন এমনই বিশাল ও বিস্ফারিত হয়েছিল যেন সারা দুনিয়া তার চোখের মধ্যে ঢুকে পড়তে পারে। তারপরেই অর্ঘ্য আর অনিরুদ্ধ দেখলেন যে অর্জুন একটি ভারী শ্বাস টানলেন এবং অর্জুনের শরীর থরথর করে কাঁপতে থাকলো। আর তারপরেই মুহূর্তের মধ্যে তার ভেতরে একটা কিছু ঘটতে শুরু করলো। অর্জুনের চোখে অভিশপ্ত পিয়ানোকে নিয়ে নানা দৃশ্য ভেসে উঠতে শুরু করলো, যেটা অর্ঘ্য আর অনিরুদ্ধ কেউ দূর থেকে বুঝতেও পারছিলেন না। একটার পর একটা স্মৃতি, পিয়ানোর অতীত, ভবিষ্যৎ এবং অজানা সমস্ত তথ্য, চিন্তা, অনুভূতিকে তার প্রবাহিত করতে লাগলো, মানে অর্জুনের অনুভূতিতে প্রবাহিত হতে লাগলো। তখন তার গলা থেকে এক অদ্ভুত ভয়ানক শব্দ বের হতে লাগলো, যা অর্ঘ্য এবং অনিরুদ্ধর কানে পৌঁছানো মাত্রই তারা দু হাতে কান চাপা দিলেন। তারপরেই হঠাৎ তাদের সামনে অর্জুন যেন হালকা হয়ে বাতাসে সেই ঘরের মধ্যে ভেসে উঠলেন। তার পা দুটি ঘরের মেঝে থেকে শূন্যে উঠে গিয়ে থেমে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে শূন্যের ওপর তুলে ধরে রেখেছিল। অর্ঘ্য এবং অনিরুদ্ধ দুজনেই শক্ত হয়ে গেলেন এই দৃশ্য দেখে। তাদের চোখ মুখে আতঙ্কের ছাপ ছড়িয়ে পড়ল। তারা ভাবলো, কি হচ্ছে এটা? কথাটা অর্ঘ্য চিৎকার করে বলতে গিয়েও থেমে গেলেন। অর্জুন কয়েক সেকেন্ডের জন্য এইভাবে ঝুলে রইলেন। তারপরেই আচমকা এক ভয়ঙ্কর শক্তি তাকে যেন মেঝেতে ছুঁড়ে আছড়ে ফেলে দিল। অর্ঘ্য আর অনিরুদ্ধ দেখলেন অর্জুন মাটিতে পড়ে গেলেন, আর তার শরীরটা একটানে মেঝে থেকে সরে গিয়ে ধুলোর মধ্যে অসহায়ভাবে পড়ে রইল। এই দৃশ্য দেখে অর্ঘ্য আর অনিরুদ্ধ বিচলিত হয়ে পড়লেন, কিন্তু অর্জুনের কড়া বারণ ছিল যে যাই হয়ে যাক তারা যেন কেউ অর্জুনকে না ছোঁয়ে। যতক্ষণ না অর্জুন নিজে থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন ততক্ষণ যেন ওরা কেউ অর্জুনের কাছে না যান। এই সাংঘাতিক দৃশ্য দেখে অর্ঘ্য এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। তার কণ্ঠ থেকে কোনো শব্দ বের হলো না, সে যেন বোবা হয়ে গিয়েছেন। অনিরুদ্ধ এই দৃশ্য দেখে কিছুই বলতে চাইলেন না, তারও যেন কণ্ঠ বন্ধ হয়ে গিয়েছিল। এর কিছুক্ষণ পরে অর্জুন ধীরে ধীরে তার চোখ খুলে উঠে বসলেন। তার চোখের সাদা অংশ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করলো। চোখের মনি দুটো স্বাভাবিক হলো। তিনি অবাক হয়ে চারপাশে তাকাতে লাগলেন। তবে অর্জুন তখনও কিছু বলছিলেন না। তার মুখে এমন এক অদ্ভুত ভাব ছিল, দেখে মনে হচ্ছিল যেন তিনি জানেনই না যে তার সাথে এতক্ষণ ধরে কি কি ঘটেছে। অর্জুন তখন অর্ঘ্য অভিরূপকে মৃদু কণ্ঠে বললেন, এটা কোনো সাধারণ ঘটনা নয়। কিছুতেই কেউ কোনো অবস্থাতেই যেন এই পিয়ানো স্পর্শ করবেন না, ভুলেও স্পর্শ করবেন না এই পিয়ানো। অর্ঘ্য আর অনিরুদ্ধ হতভম্ব হয়ে তার দিকে তাকিয়েছিলেন, আর তারা যেন মনে মনে ভাবছিলেন যে তারা কি সত্যিই এমন এক অতিপ্রাকৃতিক শক্তির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যার সাথে মোকাবেলা করা সত্যি তাদের সামর্থ্যের বাইরে। এর পরের দিন সন্ধ্যায় অর্জুন আবার সেই অর্ঘ্যর নতুন কেনা পুরনো বাড়িতে ফিরে এলেন। তার মুখে অদ্ভুত দ্বৈত ভাব ছিল। একদিকে তার মুখে ছিল ক্লান্তির ছাপ, আবার তারই সঙ্গে তার চোখে কিছু খোঁজার আবিষ্কারের আনন্দও ছিল। তিনি অর্ঘ্য এবং অনিরুদ্ধকে একই সাথে ডেকে বললেন, আজ কিছু নতুন তথ্য পেলাম যা তোমাদের জানাবো। অর্ঘ্য দ্রুত উৎসাহিত হয়ে উঠে বসলেন এবং বললেন, কি খবর অর্জুন? অর্জুন তখন তার ফোন থেকে কিছু নথি খুলে বললেন, এই পিয়ানোটা যা ডেথ হারমোনি নামে পরিচিত, তার ইতিহাস কিন্তু অনেক পুরনো। 1840 সালে এটি কিনেছিলেন ইউরোপের এক বিখ্যাত সঙ্গীতজ্ঞ লুসি গ্রাহাম। সে সময় তার সঙ্গীত ছিল অদ্বিতীয় ও সঙ্গীত জগতে তিনি ছিলেন এক সম্মানিত নাম। কিন্তু লুসির জীবনে তারপর এক অন্ধকার অধ্যায় নেমে আসে এবং সেটা ছিল ফ্রেডারিক গোমেজ। অর্ঘ্য অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ফ্রেডারিক গোমেজ? এটা কি কোনো পরিচিত নাম? কে এই ব্যক্তি যার কারণে লুসি গ্রাহামের জীবনে এক অন্ধকার অধ্যায় নেমে এসেছিল? অর্জুন হালকা মাথা নেড়ে বললেন,
ফ্রেডারিক গোমেজের খুব পছন্দের নারী ছিলেন এই লুসি গ্রাহাম, কিন্তু ফ্রেডারিক গোমেজ ছিল এক ধরনের সাইকোপ্যাথ। অপরদিকে সে কালো জাদুর চর্চাও করত। তার গভীর প্রেম ছিল লুসি গ্রাহামের প্রতি, কিন্তু একদিন জনসমক্ষে লুসিকে ফ্রেডারিক যখন প্রেমের প্রস্তাব দেয়, তখন ফ্রেডারিককে লুসি সেই জনসমক্ষেই প্রত্যাখ্যান করেন। এই ঘটনায় ফ্রেডারিক ভীষণ ক্ষুব্ধ হয় ও অপমানিত হয়। সে তখন কিছু অন্ধকার শক্তির সাহায্যে একটি ভয়ঙ্কর কাজ করেছিল। অনিরুদ্ধ এই কথা শুনে উৎকণ্ঠার সাথে অর্জুনকে প্রশ্ন করেন, সেই ভয়ঙ্কর কাজটি কি ছিল অর্জুন? অর্জুন তখন তার কণ্ঠে রহস্যজনক গম্ভীরতা এনে বললেন, ফ্রেডারিক গোমেজ তার কালো জাদুর শক্তি দিয়ে লুসির ওপর এক ভয়াবহ অভিশাপ সৃষ্টি করেছিল, এবং সেই অভিশাপের ফলস্বরূপ লুসি তার লাইভ কনসার্টে একদিন সে পিয়ানো বাজাতে বাজাতে মারা যান। তিনি তখন পিয়ানোটি বাজাতে বাজাতেই বসে বসেই অদ্ভুতভাবে এই পিয়ানোর উপর পড়ে মারা যান, এবং সেই ঘটনা পুরো শহরকে থমকে দিয়েছিল। এই কথা শুনে অর্ঘ্য স্তম্ভিত হয়ে বললেন, সেই পিয়ানোটা কি তাহলে সেই মুহূর্ত থেকেই অভিশপ্ত হয়ে আছে? অর্জুন বললেন, হ্যাঁ, একদমই তাই। অর্জুন বললেন, হ্যাঁ, ঠিক তাই। লুসির মৃত্যুর পর পিয়ানোটির অনেক হাত বদল হতে থাকে। এই পিয়ানোর প্রতিটি মালিক ও প্রতিটি ব্যবহারকারী পিয়ানোটি বাজানোকালীন অদ্ভুতভাবে বিভিন্ন দুর্ঘটনায় মারা যান। এই পিয়ানোটি এক ধরনের অভিশাপ শক্তি ধারণ করে ও তার নাম হয়ে ওঠে ডেথ হারমোনি, অর্থাৎ মৃত্যুর সঙ্গীত। অর্ঘ্য আর অনিরুদ্ধ অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন এই কথা শুনে, যেন তারা বুঝতে পারছিলেন না যে কি ধরনের অভিশাপের সামনে তারা পড়ে গিয়েছেন। অর্জুন আরও বললেন, এরপর এই পিয়ানোটি ব্রিটিশ উপনিবেশকালে ভারতের কলোনিয়াল যুগে কর্নেল দত্ত নামক এক ব্যক্তি কিনেছিলেন। এইভাবে এই অভিশপ্ত পিয়ানোটি ভারতে আসে। তারপর থেকে এটি ভারতের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়েছে ও হাত বদলও হয়েছে বারে বারে। আর এই পিয়ানোর প্রত্যেকটা মালিক বিভিন্নভাবে দুর্ঘটনায় মারা গেছেন। তবে তাতেও এই অভিশাপের প্রভাব কিছুতেই শেষ হয়নি বা কমেও নি। এই কথাগুলি শুনে অর্ঘ্য যেন অন্ধকারের মধ্যে ডুবে যেতে শুরু করলেন। তার মনে হচ্ছিল তারা যেন পিয়ানোটি এতদিন যেভাবে অবহেলায় ফেলে রেখেছিলেন, সেটা আসলে তাদের জীবনের জন্য এক অশনি সংকেত বয়ে এনে যেন দাঁড়িয়ে আছে। ওইভাবেই যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের মৃত্যু ডেকে আনতে পারে এই অভিশপ্ত পিয়ানোটি। তাহলে অর্ঘ্য আতঙ্কিত হয়ে বলল, এখন আমাদের কি করা উচিত? অর্জুন হালকাভাবে হাসলেন, কিন্তু তার চোখে কোনো আনন্দ ছিল না। তিনি বললেন, তোমাদের এখন এখানে থেকে যেতে হবে যতক্ষণ না আমরা পুরোপুরি এই শক্তির মোকাবিলা করতে পারি, আর যত তাড়াতাড়ি সম্ভব পিয়ানোটি থেকে এই অভিশাপ মুক্ত করতে হবে, অন্যথায় এখান থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। এর পরের দিন বিকেল নাগাদ অর্জুন সেই পুরনো বাড়িতে এসে পৌঁছান। অনিরুদ্ধ অর্ঘ্য তার অপেক্ষাতেই নিচের ড্রয়িং রুমেই বসেছিলেন। অর্জুন এসে পৌঁছানোর পর অর্ঘ্যকে বললেন, গোপালদাকে একটু দরকার, একটু ডাকুন। অর্ঘ্য সঙ্গে সঙ্গে গোপালদাকে ডাকার পর অর্জুন তাকে বললেন যে খুব ভারী লোহার কোনো জিনিস পাওয়া যাবে গোপালদা এই বাড়িতে, যেটা অনেক উঁচু থেকে পড়ে গেলে ভেঙে যাবে না? গোপালদা সেই কথা শুনে সেই বাড়িতেই তার নিজের ঘরের পাশের ঘরটিতে অর্জুনকে ডেকে বললেন, এসে দেখুন তো বাবু, এটাতে হবে কি না। সেই কথা শুনেই অর্ঘ্য, অনিরুদ্ধ, অর্জুন তিনজনই সেই ঘরে গিয়ে দেখলেন যে গোপালদা একটা ছোট সাইজের লোহার সিন্দুক দেখিয়ে বলছেন যে বাবু দেখুন তো, এটা হবে তো? বহুকালের পুরনো এই সিন্দুক, এটা কিন্তু প্রচুর ওজন, মনে হয় প্রায় 150 কেজি ওজন হবে এটার। আর স্টোর রুমে মোটা লোহার শিকলও রাখা আছে বহু বছর ধরে, কিন্তু তার সাথে একটা কপিকল আটকানো আছে দেখেছি, তাতে কাজ হবে তো বাবু? অর্জুন তখন গোপালদাকে বললেন যে খুব ভালো করে হয়ে যাবে গোপালদা, কিন্তু আপনি কজন লোক জোগাড় করে দিতে পারেন আমাকে, যারা এই কাজে আমাকে সাহায্য করবে? গোপালদা বললেন, বাড়িতে তো আমি, রাধুনী কিঙ্কর, মালি কালীচরণ আর ঝাড়ুদার ভুবন আছে। দাঁড়ান বাবু, আমি আরও কয়েকজনকে ডেকে আনছি, বলে গোপালদা বেরিয়ে গেলেন বাড়ি থেকে। আধা ঘন্টা পরে গোপালদা সঙ্গে করে আরও জনাচারেক সন্ডা মার্কা লোককে এনে সেখানে হাজির করলেন। এনে জিজ্ঞেস করলেন, বাবু এবারে কি করতে হবে বলুন। এতক্ষণ অর্ঘ্য ও অনিরুদ্ধ দুজনে নির্বাক হয়ে সবকিছু দেখছিলেন। এবারে অর্ঘ্য অর্জুনকে জিজ্ঞেস করলেন, এরা কি করবেন?
অর্জুন বললেন, সম্ভবত আজ রাতে আমরা একটা ম্যাজিক দেখতে পারবো। হ্যাঁ, আমরা একটা ম্যাজিক দেখতে পারবো আজ রাতে, আর এটা তারই প্রস্তুতি পর্ব চলছে বলে অর্জুন গোপালদাকে বললেন, গোপালদা, আপনি এবারে এদের নিয়ে ওই লোহার সিন্দুকটা একটু দোতলায় উত্তরের ঘরের সামনে নিয়ে আসুন। গোপালদা এই কথা শুনে ভয়ার্ত দৃষ্টিতে অর্জুনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কেন বাবু, কি হবে? অর্জুন বললেন, কোনো ভয় নেই গোপালদা, আমি তো আছি। আপনি সিন্দুকটা নিয়ে ওপরে নিয়ে আসুন। অর্ঘ্য অনিরুদ্ধকে বললেন, আপনারাও চলুন বলে অর্ঘ্য, অনিরুদ্ধ ও অর্জুন তিনজনে একসাথে উত্তরের ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। এর কিছুক্ষণ পরেই নিচে থেকে 7 জন মিলে লোহার সিন্দুকটা ওপরে নিয়ে চলে এলো। অর্জুন তখন গোপালদাকে বললেন, এবারে স্টোর রুম থেকে সে মোটা শিকল শুদ্ধ কপিকল শুদ্ধ সেইটা নিয়ে আসুন। গোপালদা তখন ওদের মধ্যে থেকে 3 জনকে নিয়ে নিচে গিয়ে সেই লোহার শিকল ও কপিকল নিয়ে আসলেন। তারপর পিয়ানোর ঘরের দরজাটা খুললেন অর্জুন। ওদের সকলকে বললেন, এইবার এই সিন্দুকটি এই লোহার শিকল দিয়ে ভালো করে জড়িয়ে বাঁধুন। গোপালদাকে অর্জুন বললেন, গোপালদা, একটা কিছু পাওয়া যাবে যা দিয়ে শিকলটা কড়ির ফাঁক থেকে নেওয়া যাবে? একটা উঁচু কিছু পাওয়া যাবে কি? তখন গোপালদা বললেন, একটা কাঠের ঘড়ামচি আছে এ বাড়িতে, স্টোর রুমেই রাখা আছে, সেটা বাড়িতে ইলেকট্রিকের কাজ করার সময় ব্যবহার হয়। অর্জুন বললেন, ফাইন, নিয়ে আসুন তাহলে ওটা। তখন একজন গোপালদার সাথে গিয়ে স্টোর রুম থেকে সেই কাঠের ভারী ঘড়ামচিটা নিয়ে আসলো। অর্জুন তাদের বললেন, খুব সাবধানে এইবার এই লোহার সিন্দুকটি কপিকলে করে লোহার শিকল দিয়ে ওই পিয়ানোর উপরে ঝুলিয়ে দিন। খুব সাবধানে, কেউ যেন ভুলে ওই পিয়ানো ছোবেন না। তারপর গোপালদার তত্ত্বাবধানে 7 জন মিলে লোহার ভারী সিন্দুকটা ঘরের কোণে রাখা পিয়ানোর ওপর ঝুলিয়ে দিয়ে শেকলের একটা দিক জালনার 2টি মোটা মোটা লোহার রডের সাথে বেঁধে দেওয়া হলো। সব কাজ সারা হয়ে গেলে লোকগুলোকে ডেকে তাদের চাহিদা মতো টাকা দিয়ে তাদের বিদায় করা হলো। গোপালদা মালিক কালীচরণকে ঘড়ামচিটা নিয়ে নিচের স্টোর রুমে রেখে আসতে বললেন। এরপর অর্ঘ্য, অনিরুদ্ধ ও অর্জুন বারান্দার লাগোয়া সেই খোলা ছাতে গিয়ে সকলে চেয়ারে পেতে বসলেন। রাধুনী কিঙ্করকে অর্ঘ্য 3 কাপ চা আনতে বললেন। কিঙ্কর ট্রেতে করে 3 কাপ চা ও স্ন্যাক্স সেখানে এনে টেবিলে রেখে দিয়ে জিজ্ঞেস করলেন, বাবু, আজ আপনাদের ডিনার কি ওপরে দিয়ে যাব? অর্ঘ্য বললেন, না কিঙ্কর, আমরা আজ নিচে গিয়ে ড্রয়িং রুমে ডিনার করব। এরপর সেখানে বসে বেশ কিছুক্ষণ কথা বলে নিয়ে অর্ঘ্য, অনিরুদ্ধ ও অর্জুন 3 জন নিচের ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখতে দেখতে ডিনার সেরে নিলেন। ও রাত 10টা নাগাদ ওরা 3 জনেই ওপরে উঠে এলেন। ওরা পুনরায় উত্তরের বারান্দার লাগোয়া সেই খোলা ছাতে গিয়ে 3 জন চেয়ারে বসলেন। অনেকক্ষণ গল্প করার পর রাত প্রায় 12টা বাজতে যায়। তখনও 12টা বাজতে 10 মিনিট বাকি। তখন নিজেদের হাতঘড়ি দেখে নিয়ে অর্জুন বললেন, এবারে আমাকে কর্মযজ্ঞ শুরু করতে হবে, আপনারা সকলে রেডি তো? বলে অর্জুন দাঁড়িয়ে উঠলেন। অর্ঘ্য ও অনিরুদ্ধ সকলে বললেন, হ্যাঁ, রেডি। রাতের সেই সময় অর্ঘ্য, অনিরুদ্ধ এবং অর্জুন পিয়ানোর সেই ঘরটিতে অপেক্ষা করছিলেন। ঘড়ির কাঁটা যত এগিয়ে চলছিল তাদের মনে তত আতঙ্কর মাত্রা বাড়ছিল। এক অদৃশ্য শক্তি যেন ঘরটির মধ্যে ভেসে বেড়াচ্ছিল চারিদিকে। অর্ঘ্য ও অনিরুদ্ধ একে অপরের দিকে ভীত সন্ত্রস্ত চোখে তাকাচ্ছিলেন, আর অর্জুন ছিল স্থির। সে জানতো যে কি হতে চলেছে, কি হতে পারে। পিয়ানোটির সামনে সবাই চুপচাপ দাঁড়িয়েছিলেন। ঘরের নিস্তব্ধ পরিবেশের মধ্যে যেন কিছু একটা উপস্থিতি ছিল। হঠাৎ ঘড়ির কাঁটায় নিচের হল ঘর থেকে ঢং ঢং করে 12টা বাজার শব্দ হলো। আর সেই মুহূর্তেই অদ্ভুতভাবে পিয়ানোর ডালাটি খুলে গেল ও সেই পিয়ানোর থেকে একটি সুর বাজতে শুরু করলো। পিয়ানোটি নিজেই বেজে চলেছিল, কিন্তু সেই সুর ছিল খুবই ভয়ঙ্কর। সেটা ছিল দুঃখ এবং মৃত্যুর সুর, কিন্তু অদ্ভুতভাবে এক অতিমানবিক সৌন্দর্য ছিল সেই সুরের জাদুতে। অর্ঘ্য এবং অনিরুদ্ধ শিহরিত হয়ে গেল, কারণ তারা জানতো এটি একটি অশুভ সংকেত। অর্জুন নিজের সবকিছু ঠান্ডা মাথায় সামলিয়ে দ্রুত এক হাতে এক ধরনের সাদা গুঁড়ো নিয়ে আর এক হাতে সে গুঁড়ো দিয়ে সে ঘরের মেঝেতে ছড়িয়ে একটি রক্ষামূলক চক্রব্যূহ তৈরি করতে শুরু করলেন। তারা অবাক হয়ে দেখছিলেন যে সে কিভাবে মন্ত্রপুত আঙ্গিক করে ঘরটির একটি দিকে একটি অংশ সুরক্ষিত স্থানে পরিণত করছেন। অর্জুন অর্ঘ্য ও অনিরুদ্ধকে বললেন, আপনারা কিন্তু কেউ এই চক্রের ভেতরে ঢুকবেন না।
এর সীমারেখার বাইরে থাকুন আপনারা বলে অর্জুন নিজেও এই চক্রগুহর বাইরে বেরিয়ে এসে অর্ঘ্য ও অনিরুদ্ধর পাশে এসে দাঁড়ালেন আর বললেন, যা ঘটবার তা ওই চক্রগুহের ভেতরেই ঘটবে, চক্রগুহ ভেদ করে বাইরে আসতে পারবে না। পিয়ানো কিন্তু নিজের ছন্দে বেজেই চলেছিল। অর্জুন অর্ঘ্য ও অনিরুদ্ধকে বললেন, আমাকে একটু হেল্প করুন বলে সেই লোহার শিকলের যে অংশটা জালনার দুটো মোটা গরাদের সাথে বাঁধা ছিল, ওরা তিনজন মিলে সেই লোহার শিকলটাকে সে জালনার গরাদ থেকে খুলে দিল। সে বিরাট লোহার সিন্দুকটি, যার ওজন প্রায় 150 কেজি, সেটা পিয়ানোর ওপর ঝুলতে শুরু করলো ও নেমে আসতে থাকলো। আর সবাই কিছু বুঝে ওঠার আগেই সেই লোহার সিন্দুকটি নিচে পড়তে শুরু করলো ও এক বিশাল শব্দ করে যেন পৃথিবী কাঁপিয়ে দিয়ে লোহার সিন্দুকটি পিয়ানোর ওপর আছড়ে পড়লো আর পিয়ানোটি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঘরের ভেতরে একটা গভীর নীরবতা নেমে এলো। পিয়ানোটি আর বাজছিল না, কারণ সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে পড়েছিল। যেন ঘরে এক ঝলক শান্তি ও যেন কিছুটা স্বস্তি ফিরে আসলো। কিন্তু সবাই জানতো যে এই শান্তি ও স্বস্তি খুব বেশিক্ষণ স্থায়ী হবে না। অর্ঘ্য এবং অনিরুদ্ধ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ আবার কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো তাদের চোখের সামনে। সকলে দেখলো যে পিয়ানোটির সে ভাঙা টুকরোগুলো একে অপরের দিকে ব্যাক করে করে নাচতে নাচতে ফিরে আসতে থাকলো ও যেন নিজেরাই আস্তে আস্তে জোড়া লাগতে শুরু করলো। একটি টুকরো একের পর এক স্থানে গিয়ে একরকম সঠিকভাবে জুড়ে যাচ্ছিল, একেবারেই সঠিকভাবে জুড়ে যাচ্ছিল, আর একটা সবার সামনেই এটা ঘটছিল। কিছুক্ষণের মধ্যেই তারা দেখলো যে পিয়ানোটি পুনরায় আগের মতো দাঁড়িয়ে আছে, একটিও ক্ষত ছাড়া, ও তাতে পুনরায় সুর বাজতে শুরু করলো। এটা ছিল এক অদ্ভুত দৃশ্য ও এমন এক ভয়াবহ শক্তি যা তারা কল্পনাও করতে পারেনি যে এমন কিছু ঘটতে পারে। পিয়ানোটি আবার বাজতে শুরু করলো, তবে এবার সম্পূর্ণ ছিল সেই সুরটি এক ভয়াবহ ও মর্মান্তিক সুর যা তাদের সারা শরীর কাঁপিয়ে দিচ্ছিল। তারা বুঝতে পারছিল যে এটি ছিল এক অজানা শক্তির অভিশপ্ত সুর যা তাদের সাথে খেলা করছে। অর্জুনের দিক তাকিয়ে অনিরুদ্ধ বললেন, এসব কি দেখছি আমরা? অর্জুন হালকা হেসে বললেন, আপনাদের বলেছিলাম না যে আজ একটি ম্যাজিক দেখতে পারেন? এটাই ছিল সেই ম্যাজিক। তবে অর্জুনের মুখে এক রহস্যময় হাসি ছিল, যেন সবকিছু দেখার এখনো শেষ হয়নি, আরো কিছু দেখার বাকি আছে তাদের। অর্জুন অর্ঘ্য ও অনিরুদ্ধকে বললেন যে এটাই কিন্তু শেষ নয়, এটা শুধু একটি পর্ব ছিল, এখন আমাদের আরো কিছু করতে হবে। পিয়ানোটিতে এখন যে সুর বাজছে তা আসলে একটি সংকেত। অর্জুন কথাগুলো ঠান্ডা ও দৃঢ় কণ্ঠে বললেন। অর্ঘ্য ও অনিরুদ্ধ ঘাবড়ে গিয়েছিলেন, তারা জানতেন না যে তাদের সামনে কি অপেক্ষা করছে, কিন্তু অর্জুনের চোখের সেই রহস্যময় হাসি থাকলেও তার চোখে একটি দৃঢ়তা ছিল, যার ফলে তাদের মনে একটু সাহস সঞ্চার হলো। তার পরের দিন দুপুরে তিনজনে একসাথে ড্রয়িং রুমে খাওয়া দাওয়া সেরে নিয়ে তাদের সেদিনের কর্মযজ্ঞ শুরু করে দিলেন। অর্জুন তাদের বললেন, আজ আমাদের অনেক কাজ, আর সবটা আমাদের দুপুরের মধ্যেই সারতে হবে। অর্জুন গোপালদাকে ডেকে বললেন, গোপালদা, তুমি আজ জনাছয়েক লোক জোগাড় করতে পারবে? আর আমরাও আছি, সকলে মিলে হয়ে যাবে। কাল বিকেলে যাদের ডেকে এনেছিলে তাদেরও ডেকে নিয়ে আসো, কারণ ওরা কাল খুব ভালো কাজ করেছে। গোপালদা সেই কথা শুনে বললেন, আজকেও কি কালকের মতো কোনো কাজ আছে? তাহলে সেই মতো লোক ডেকে আনবো। অর্জুন বললেন, অনেকটা সেই রকমই, তুমি লোক ডেকে আনো গোপালদা। গোপালদা বেরিয়ে গেলেন। আধা ঘন্টা পর আগের দিনে সেই 4 জনকে ছাড়াও আরো 4 জনকে নিয়ে তিনি বাড়িতে ফিরলেন। অর্জুন ধীরে ধীরে বললেন, আজ এই রহস্যের সমাধান আমরা করতে পারবো, কিন্তু এর আগে পিয়ানোটা ছাতে নিয়ে যেতে হবে। এছাড়া দরকার একজন অভিজ্ঞ পিয়ানোর মেকানিক, যে এটা খুলে ভালোভাবে পরীক্ষা করতে পারবে। দুপুর থেকেই অর্ঘ্য, অনিরুদ্ধ আর অর্জুন একসঙ্গে কাজে লেগে পড়লেন। মজুরদের আসার পর ওদের বসতে বলা হলো ও ওরা তিনজনে একসাথে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। দুপুর 2টোর দিকে অনেকগুলি কুনুই পর্যন্ত রবারের গ্লাভস ও একজন অভিজ্ঞ মেকানিক, তার নাম রামা বাবু, তাকে গাড়িতে করে নিয়ে এসে তারা বাড়িতে উপস্থিত হলেন। এরপর মজুরদের সকলকেই সে রবারের গ্লাভসগুলো পরতে বলা হলো ও তারা সকলে রবারের গ্লাভস পরে নিল ও উত্তরের সে পিয়ানোর ঘরে নিয়ে যাওয়া হলো তাদের। মজুররা পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতো না,
তারা কিছুই বুঝতে পারছিল না। সেই ঘরে ঢুকে তারা দেখলো একটি পুনর্ন কিন্তু অত্যন্ত সুন্দর ও ভারী একটি পিয়ানো সেখানে রাখা আছে। মজুররা অবাক হয়ে তাকিয়ে থাকলো পিয়ানোটার দিকে। অর্জুন মজুরদের কাছে গিয়ে খুব স্বাভাবিকভাবে বলল, দেখো, এটা খুব দামি পিয়ানো, তোমাদের এটাকে ছাদে নিয়ে যেতে হবে। আমি তোমাদের ভালো রকম টাকা দেব, কিন্তু তোমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে পিয়ানোটি নিয়ে যাওয়ার সময়। আর কোনোভাবেই শরীরের কোনো অংশ দিয়েই পিয়ানো স্পর্শ করা যাবে না। আর সেই কারণেই তোমাদের এই রবারের গ্লাভসগুলো পরানো হয়েছে। মজুররা ভাবলো এ নিশ্চয়ই কোনো বড়লোক বাড়ির ছেলের খেয়াল, তাই এমন অদ্ভুত সত্য দিচ্ছে তাদের সাথে। তারা অর্জুনের সমস্ত সত্য মেনে নিল, আর ধীরে ধীরে পিয়ানোটিকে তারা 8 জন মিলে সাবধানে তুলে ছাতে নিয়ে গেল। অর্জুন তাদের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন, যাতে কোনোভাবেই পিয়ানোটি তাদের গায়ের সাথে ছোঁয়া না লাগে। ছাদে পৌঁছানোর পর অর্ঘ্য মজুরদের চাহিদা মতো টাকা দিয়ে বিদায় করলেন। তখন বাজে বিকেল 3টে। অর্জুন হিসেব করে দেখলেন সন্ধ্যা নামতে এখনো কিছুক্ষণ বাকি আছে। এবার অর্জুন মেকানিক রামাবাবুকে বলল, আপনার জন্য একটি বিশেষ কাজ আছে। গ্লাভসটা পরুন এবং পিয়ানোটা খুলুন, অংশগুলো আলাদা করুন। রামাবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? আমার তো পিয়ানোটা একদম ঠিকঠাকই মনে হচ্ছে। অর্জুন তার কানে কানে ফিসফিস করে বললেন, এই পিয়ানোর মধ্যে একটি মাইক্রো রেকর্ডার আছে। এটা কোনো সাধারণ পিয়ানো নয়। আপনাকে এর মধ্যে এমন একটা কিছু খুঁজে বের করতে হবে যেটা সাধারণ পিয়ানোতে থাকার কথা নয়। রামাবাবু আর কিছু বললেন না, তার চোখ দুটো একটা অদ্ভুত কৌতূহলী হয়ে উঠল। রামাবাবু আর কিছু বললেন না, তার চোখে মুখে এক অদ্ভুত কৌতূহল ফুটে উঠল। তিনি প্রথমে অর্জুনের দেওয়া রবারের গ্লাভসটা পরলেন ও তারপর ধীরে ধীরে তার টুল বক্সটা খুললেন ও সেখান থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে পিয়ানোটা খুলতে শুরু করলেন। রামাবাবু মনে মনে খানিকটা শিহরিত আর বিস্মিত হচ্ছিলেন। এরপর রামাবাবু দক্ষ হাতে পিয়ানোটি খোলা শুরু করলেন। কিভাবে অর্জুন তার বুদ্ধিমত্তা দিয়ে একজন মেকানিককে এই মিশনে নিয়ে এসেছে ও সঠিক কাজটা বুদ্ধিমত্তা দিয়ে করিয়ে নিচ্ছেন। কাজটা করতে বেশ সময় লেগে যাচ্ছিল। সময় গড়িয়ে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। তখন 5:45। রামাবাবু পিয়ানোটি সম্পূর্ণ খুলে ফেললেন। হঠাৎ তিনি জোরে চিৎকার করে উঠলেন, বললেন, পেয়েছি, আমি পেয়েছি। সবাই ছুটে গেলেন তার দিকে। রামাবাবু তার ডান হাতে একটি ছোট্ট বক্স তুলে ধরলেন, যা দেখতে একটা পকেট রেডিওর মতো। তিনি বললেন, এটা দেখতে একটা মিউজিক বক্সের মতো। অর্জুন এগিয়ে এসে বললেন, দয়া করে এটা আমার কাছে দিন, আমার হাতে দিন। সেই বক্সটি ধীরে ধীরে তিনি অর্জুনের হাতে তুলে দিলেন। সবাই শুনতে পেলেন এর ভেতর থেকে একটা মৃদু টিকটিক ঘড়ির মতো শব্দ বেরোচ্ছে। অর্ঘ্য অর্জুনকে জিজ্ঞেস করলেন, এটা কি? অর্জুন মৃদু হাসলেন ও বললেন, এটা ইউরোপে হেক্সড অবজেক্ট নামে পরিচিত। 1800 সালের সময় এমন বস্তুকে অভিশপ্ত করে রাখা হতো। কোনো বস্তুকে অভিশপ্ত করে রাখার জন্য এটা কাজে লাগতো। এটা হলো সেই অভিশপ্ত জিনিস। আমি এখন এটাকে সিল করে দেব। অর্জুন তার ব্যাগ থেকে একটি কালো বাক্স বের করলেন ও সেই বাক্সের ওপর খোদাই করা ছিল একটি রহস্যময় প্রতীক। অর্জুন খুব যত্নের সঙ্গে সেই অভিশপ্ত বস্তুটি বাক্সের ভেতরে রাখলেন এবং বাক্সটি সিল করলেন। অর্ঘ্য এবার জিজ্ঞেস করলো, এবার কি পিয়ানোটা জোড়া লাগানো হবে? আর তার নিজের কথার উত্তর তিনি নিজেই দিলেন। তিনি বললেন, না, এর একটি চূড়ান্ত সমাধান এখন দরকার। অর্জুনের কথা মতো অর্ঘ্য গোপালদাকে ডাকলেন এবং তারপর বললেন একটি কেরোসিনের জ্যারিকেন আনতে। গোপালদা কেরোসিন নিয়ে আসতেই অর্জুন পিয়ানোর অংশগুলোতে সে কেরোসিন ঢেলে দিল। অর্ঘ্য একটি ম্যাচের কাঠি জ্বালিয়ে সেটি পিয়ানোর অংশগুলোর উপর সেই ঢালা কেরোসিনের উপর ছুঁড়ে দিলেন। আগুনের শিখা মুহূর্তের মধ্যে জ্বলতে আরম্ভ করলো এবং তা উঁচু হয়ে উঠল। মেকানিক রামাবাবু বিস্মিত হয়ে বললেন, এটা তো বাজারে 50 লাখ টাকারও বেশি দাম। আপনারা এটাকে এইভাবে পুড়িয়ে কেন দিচ্ছেন? অর্ঘ্য শান্ত গলায় বললেন, সম্ভবত এর মধ্যেই কাউকে আটকে রাখা হয়েছিল, তাকে মুক্ত করতে এটার দরকার ছিল। আগুনের শিখা উঁচু হয়ে উঠল। পিয়ানোটি আগুনে দাউ দাউ করে জ্বলতে লাগলো এবং জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। চারপাশে সন্ধ্যার শেষ আলোর সাথে মিশে আগুনের সেই লেলিহান শিখা যেন এক ভয়ঙ্কর দৃশ্য সৃষ্টি করলো। রামাবাবু আবার বললেন, কিন্তু আপনারা কাকে মুক্ত করলেন? অর্জুন একথার কোনো উত্তর দিল না।
হঠাৎই আগুনের মাঝখান থেকে সেই জ্বলন্ত পিয়ানোর মধ্যে থেকে একটি স্বচ্ছ অর্থাৎ ট্রান্সপারেন্ট ছায়ামূর্তি উঠে এলো, যেন একটি নারী মূর্তি, গাউন পরা অবয়ব, একটি ট্রান্সপারেন্ট গাউন পরা নারীর অবয়ব, সেটি ধীরে ধীরে সেই আকাশের দিকে উঠতে আরম্ভ করলো এবং উঠতে উঠতে একসময় সেই ট্রান্সপারেন্ট অবয়বটি অদৃশ্য হয়ে গেল আকাশের দিকে গিয়ে। অর্জুন অস্ফুটে বললেন, এতদিনে লুসি গ্রাহামের আত্মা মুক্তি হলো, যাকে দীর্ঘকাল ধরে এই পিয়ানোর মধ্যে ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে আটকে রাখা হয়েছিল। অর্ঘ্য আর অনিরুদ্ধ ভয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারা জানতো যে এই অভিশাপের গল্প আজ শেষ হলো, কিন্তু সেই ছায়া কি চিরতরে মুক্ত হলো, নাকি তার অপেক্ষায় থাকবে অন্য কোনো শিকার? আর সেটা ভবিষ্যতই বলবে। বন্ধুরা, গল্পটি তাহলে আজ এখানেই রাখছি। আবার তোমাদের কাছে আসবো এমনই কোনো ভৌতিক ও রোমাঞ্চকর ঘটনা ও গল্পের ডালি সাজিয়ে নিয়ে এই চ্যানেলে সামনের শনিবার ঠিক রাত 9টার সময়। আর ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি বন্ধুরা। কেমন লাগলো গল্পগুলো জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে শুনতে থাকুন।